পাল্টাপাল্টি অভিযোগে ডাকসু নির্বাচন ঘিরে উত্তাপ। শিক্ষার্থীদের বাড়িতে গিয়ে ভোট চাওয়ায় ক্ষোভ, বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা। ইশতেহার বাস্তবায়নের শপথ ছাত্র দলের। গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করি গড়ে তুলি শিক্ষার্থী বান্ধব ঢাকা বিশ্ববিদ্যালয়। বিভিন্ন দলীয় পরিচয় বলে তাদেরকে ফোন দেওয়া হচ্ছে, এর মাধ্যমে শিক্ষার্থীরা আতঙ্কিত অনুভব করছে। জামাতের নেতাকর্মীরা কিভাবে টিএসসি দেশে বসে থাকেন, আমরা দেখেছি বিএনপির নেতাকর্মীরা কিভাবে টিএসসি দেশে বসে থাকেন। ছাত্র সংসদ ইলেকশনটি হচ্ছে, সেটার ব্যাপারে আমাদের রাজনৈতিক সংগঠনগুলোর হস্তক্ষেপ আমাদের বন্ধ করতে হবে। জাল ভোট ঠেকাতে সতর্ক নির্বাচন কমিশন। জাল ভোটারও বিভিন্ন দিকে প্রস্তুতি নিচ্ছে, নিশ্চিত করে আমরা তাদেরকে ভোট কেন্দ্রে ঢুকাবো। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ভোট নিয়ে অযাচিতভাবে শঙ্কা সৃষ্টি করছে কিছু রাজনৈতিক দল, বলছে বিএনপি। ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন, ঠেকাতে পারবে না পৃথিবীর কোনো শক্তি, জানালেন প্রেস সচিব। সংসদীয় আসন বিন্যাসের প্রতিবাদে 2 জেলায় বিক্ষোভ, ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়ক অবরোধ, পাবনায়ও আন্দোলন। নিয়ম মেনেই পুনর্নির্ধারণের দাবি ইসির। শেখ হাসিনার আমলে রক্ষা হয় দিল্লির স্বার্থ। মৃত্যুর 7 মাস আগে জবানবন্দি দিয়ে গেছেন বদরুদ্দিন ওমর। ট্রাইব্যুনালে দাখিলের সিদ্ধান্ত নেবেন চিফ প্রসিকিউটর। আন্দোলনে ডিএসসিসি 40 দিন বন্ধ থাকলেও হাওয়া জ্বালানি খরচের 5 কোটি টাকা। চালক থেকে শুরু করে ঊর্ধ্বতন কর্মকর্তাদের দুর্নীতির প্রমাণ দুদকের হাতে। এবং কূটনৈতিক দক্ষতার অভাবে ঝুলে আছে রোহিঙ্গা প্রত্যাবাসন। সংকট সমাধানে আসছে বড় সুযোগ। জাতিসংঘে হবে উচ্চ পর্যায়ের সম্মেলন। ডিসেম্বরে কাতারে আরেকটি বৈঠক। শুরুতেই ছাত্র সংসদ নির্বাচনের খবর। পাল্টাপাল্টি অভিযোগে ডাকসু নির্বাচন ঘিরে উত্তাপ। রাজনৈতিক দলের নেতারা শিক্ষার্থীদের বাড়ি গিয়ে এবং ফোন করে ভোট চাইছেন বলে অভিযোগ করেছে ছাত্র শিবির, ছাত্রদল ও স্বতন্ত্র প্যানেল প্রার্থীরা। এদিন ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থীরা 18 দফা ইশতেহার বাস্তবায়নের শপথ করেন। আর সুষ্ঠু ভোট হওয়া নিয়ে শঙ্কা নেই জানিয়ে নির্বাচন কমিশন বলছে, জাল ভোট ঠেকাতে সতর্ক তারা। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রচারণা শেষ দিনে প্রার্থীদের ব্যস্ততাও তুঙ্গে। ভিসি চত্বর, মল চত্বর, কলাভবন সহ ক্যাম্পাসের বিভিন্ন এলাকায় ভোটারদের কাছে নিজেদের লিফলেট বিলি করেন প্রার্থীরা। সমাজবিজ্ঞান অনুষদের রোববার প্রচারণায় আসেন ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেলের ভিপি পদপ্রার্থী সাদিক কায়েম। ভোটারদের ফোন করে একটি দলের পক্ষে ভোট দেওয়ার জন্য চাপ প্রয়োগ করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। বিভিন্ন দলীয় পরিচয় বলে তাদেরকে ফোন দেওয়া হচ্ছে, এর মাধ্যমে শিক্ষার্থীরা আতঙ্কিত অনুভব করছে। তো আমরা যে বলছি একটা স্বতঃস্ফূর্ত নির্বাচন, সেই স্বতঃস্ফূর্ত নির্বাচনের পথে এগুলো হচ্ছে অন্তরায়। কার্জন হলে প্রচারণায় ব্যস্ত সময় পার করেন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের প্রার্থীরা। এ সময় ভিপি প্রার্থী উমামা ফাতেমাও রাজনৈতিক দলের নেতাদের শিক্ষার্থীদের ফোন করে ভোট চাওয়া নিয়ে সমালোচনা করেন। স্বাভাবিকভাবে যদি ইলেকশনটা হয়, স্টুডেন্টরা নিজের মধ্য থেকে যাতে সিদ্ধান্ত নিতে পারে। আমরা শুধু এটাই বলবো যে এখানে বর্তমানে যে ছাত্র সংসদ ইলেকশনটি হচ্ছে, সেটার ব্যাপারে আমাদের রাজনৈতিক সংগঠনগুলোর হস্তক্ষেপ আমাদের বন্ধ করতে হবে। এদিকে ঐতিহাসিক বটতলায় ছাত্রদল সমর্থিত ডাকসু ও হল সংসদের 205 জন প্রার্থী শপথ পাঠ করেন। নির্বাচিত হলে সাম্য, মানবিক মর্যাদা ও শিক্ষার্থী বান্ধব ঢাকা বিশ্ববিদ্যালয় গড়ে তোলার অঙ্গীকারের শপথ পাঠ করান ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করি গড়ে তুলি একটি সাম্য, মানবিক মর্যাদা ও শিক্ষার্থী বান্ধব ঢাকা বিশ্ববিদ্যালয়। পরে কলাভবনের সামনে থেকে শুরু হয় ছাত্রদলের প্যানেলের প্রচারণা। জিএস প্রার্থী শেখ তানভীর বাড়ি হামিম পাল্টা অভিযোগ করেন প্রত্যেকটি রাজনৈতিক দল, এমনকি স্বতন্ত্র প্রার্থীদের পক্ষেও ভোট চাওয়া হচ্ছে।
প্রত্যেক দলের লোকজনই ভোট চাচ্ছে, বিভিন্ন স্বতন্ত্র প্রার্থীর পক্ষে অনেকে ভোট চাচ্ছে ফোন দিয়ে। সুতরাং এটা নির্বাচন কেন্দ্রিকতা হচ্ছে, কিন্তু আপনার শিক্ষার্থীরা ভালোভাবে নিচ্ছে না, এজন্য আমরা প্রতিবাদ করেছি। মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে রাজনৈতিক দলের প্রার্থীদের ভোট চাওয়ার সমালোচনা করেন বাম ছাত্র সংগঠন সমর্থিত প্রতিরোধ পর্ষদের জিএস প্রার্থী মেঘমল্লার বসুও। আর বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলের ভিপি প্রার্থীর অভিযোগ, ভোট ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে একটি পক্ষকে জেতানোর পায়তারা চলছে। নির্বাচন কমিশনটা কারসাজি করতেছেন, ভোট কেন্দ্রগুলোকে নিয়ে তারা একটা ইঞ্জিনিয়ারিং করতেছেন। এই ইঞ্জিনিয়ারিংটা একটা পক্ষের স্বার্থের দিকে যাচ্ছে। বিএনপি এবং জামাতের যে নেতাকর্মীরা আছে তারা জেলায় জেলায় থানায় থানায় পর্যায়ে আলাদা আলাদা করে ভোট চাচ্ছেন এবং যেই শাসানির ব্যাপারটি, সেই শাসানোর ব্যাপারটি করছেন, এগুলি নিন্দাজনক। পরে সিনেট ভবনে সংবাদ সম্মেলন করে নির্বাচন কমিশন জানায়, জাল ভোটার তৈরির আশঙ্কায় সতর্ক কমিশন। রাজনৈতিক দলের ফোনে ভোট চাওয়া প্রভাব ফেলবে না নির্বাচনে। সংবাদ আসছে আর কি বিভিন্ন কর্নার থেকে, জাল ভোট কোথাও কোথাও তৈরি হচ্ছে। তাদেরকে প্রতিহত করার জন্য বিভিন্নভাবে তাদেরকে চেক করে তাদের পরিচয় নিশ্চিত করে আমরা তাদেরকে ভোট কেন্দ্রে ঢুকাবো। ডাকসু নির্বাচন নিয়ে মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে ভোট নির্বিঘ্ন করতে 10 দফা সুপারিশ করে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন রিপোর্টার শাকির আহমেদ। সবশেষ জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু হল সংসদ নির্বাচনের প্রচারণা কিন্তু অল্প কিছুক্ষণ পরেই শেষ হতে যাচ্ছে। প্রার্থীরা কিন্তু শেষ সময়টুকু হাতছাড়া করতে নারাজ। তারা কিন্তু আবাসিক হলগুলো এবং বিশ্ববিদ্যালয়ের যে আড্ডার স্থলগুলো টিএসসি সহ বিভিন্ন জায়গায় কিন্তু শিক্ষার্থীদের কাছে তাদের পক্ষে সমর্থন চাইছেন এবং শেষ সময়ে তাদের যে নানা প্রতিশ্রুতি এবং ইশতেহার সেগুলো শিক্ষার্থীদের হাতে, সেগুলোর হ্যান্ডবিল এবং সেগুলোর লিফলেট কিন্তু তারা তুলে দিচ্ছেন এবং বলছেন যে তারা যদি নির্বাচিত হতে পারেন সেক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটি আধুনিক এবং গবেষণাধর্মী শিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তরের তাদের যে প্রয়াস বা তাদের যে প্রতিশ্রুতি সেটি তারা ভোটারদের অর্থাৎ শিক্ষার্থীদেরকে জানাচ্ছেন। পাশাপাশি তারা কিন্তু শিক্ষার্থীদের যে মৌলিক সমস্যাগুলো অর্থাৎ আবাসন থেকে শুরু করে মানসম্মত খাবারের সংকট, সবগুলো মৌলিক সমস্যা নিয়ে তারা কিন্তু তাদের যে সুনির্দিষ্ট প্রতিশ্রুতি সেই প্রতিশ্রুতিগুলোও কিন্তু খুব জোরালোভাবে শিক্ষার্থীদের সামনে তুলে ধরছেন। পাশাপাশি শিক্ষার্থীরাও কিন্তু বলছেন যে আগামী 9 সেপ্টেম্বর অর্থাৎ আগামী পরশুদিন কিন্তু তারা তাদের যে পছন্দের প্রার্থী বেছে নেবেন এবং কী ধরনের প্রার্থী বেছে নেবেন সেটির উত্তরে শিক্ষার্থীরা কিন্তু বলছেন যে এই মৌলিক সমস্যাগুলো সমাধান করে শিক্ষার্থীদের অধিকার আদায় সক্ষম প্রার্থীকেই তারা তাদের প্রতিনিধি হিসেবে বেছে নেবেন। আরেকটি বিষয় যদি বলতে চাই, বেশ কয়েকদিন ধরেই ক্যাম্পাসে যে সকল প্যানেল রয়েছে অর্থাৎ ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে যেসব প্যানেলের প্রার্থীরা রয়েছেন তারা কিন্তু পাল্টাপাল্টি অভিযোগ করছেন আচরণ বিধি লঙ্ঘনের, পাশাপাশি নির্বাচন কমিশনের পক্ষপাতমূলক আচরণের। তো পাল্টাপাল্টি অভিযোগের প্রেক্ষিতে নির্বাচন কমিশন থেকে বলা হচ্ছে তারা কিন্তু একটি সুষ্ঠু এবং অবাধ নির্বাচন আয়োজনের জন্য তাদের যে সর্বোচ্চ চেষ্টা সেটি করছেন এবং তারা বলছেন যে এখনো পর্যন্ত নির্বাচন নিয়ে কোনো ধরনের অনিশ্চয়তা নেই। তো শেষ মুহূর্তের প্রচারণায় প্রার্থীরা কিন্তু ভোটারদের মন জয়ের যে প্রাণান্তকর চেষ্টা সেটিতে তারা কিন্তু মগ্ন রয়েছেন। তো এই ছিল আমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডাকসু হল সংসদ নির্বাচনের সর্বশেষ খবরাখবর। ডাকসু নির্বাচনের সবশেষ নিয়ে আমরা সরাসরি ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। এদিকে আর মাত্র 2 দিন প্রচারণার সুযোগ পাবেন ডাকসু নির্বাচনের প্রার্থীরা। প্রতিটি হল, ক্লাসরুম, ক্যাফেটেরিয়া ও বিভিন্ন অনুষদে সরব উপস্থিতি তাদের। 9 দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে ছাত্র শিবির সমর্থিত প্যানেল। আর উৎসব মুখর পরিবেশে শেষ হলো ডাকসু নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ। প্যানেল ঘোষণা করেছে ছাত্রদল ও শিবির। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, ক্লাসরুম, চায়ের দোকান কিংবা সহপাঠীদের আড্ডা, সবখানেই ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনের উত্তাপ। চলছে বিরামহীন প্রচারণা। বিভিন্ন গ্রুপে ভাগ হয়ে শিক্ষার্থীদের কাছে ভোট চাইছেন প্যানেলভুক্ত ও স্বতন্ত্র প্রার্থীরা। ডাকসু নির্বাচন ঘিরে শেষ মুহূর্তের প্রচারণায় সরগরম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। এক হল থেকে আরেক হল, ক্যাফেটেরিয়া ও বিভিন্ন অনুষদ চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। তবে শনিবার রাতে সম্প্রীতি ঐক্য পর্ষদের ভিপি প্রার্থী অমর্ত্য রায়ের প্রার্থিতা বাতিলের ঘটনাকে ষড়যন্ত্র হিসেবে দেখছেন বাম স্বতন্ত্র প্রার্থীরা। যাচাই বাছাই প্রক্রিয়া যেটা ছিল সেটা স্বচ্ছ হয়নি, সুন্দর হয়নি, এই ধরনের প্রশ্ন আমাদের মনে ওঠে। বিকেলে 9 দফা ইশতেহার ঘোষণা করে ছাত্র শিবিরের পক্ষ থেকে সমন্বিত শিক্ষার্থী জোট প্যানেল। প্রশাসনিক আধুনিক
শিক্ষায়ন ও পরিবহন সেবা। এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনে মনোনয়ন ফর্ম সংগ্রহের শেষ দিনে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র সংগ্রহ করে জমা দেন বিভিন্ন প্যানেলের প্রার্থীরা। রোববার 23 সদস্যের আলাদা প্যানেল ঘোষণা করে ছাত্রদল ও শিবির। ছাত্র সংসদের ছাত্রদলের প্যানেলের ভিপি পদে মনোনীত হয়েছেন শেখ নুরুদ্দিন আবির, সাধারণ সম্পাদক পদে নাফিউল জীবন। সম্মিলিত শিক্ষার্থী জোটের ভিপি হিসেবে নির্বাচন করবেন মোস্তাকুর রহমান জাহিদ, জিএস হিসেবে নির্বাচন করবেন ফাহিম রেজা। রাকসু নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন যাচাই বাছাই করা হবে 8 থেকে 9 সেপ্টেম্বর। প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করা হবে 10 সেপ্টেম্বর। রাকসু নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে 25 সেপ্টেম্বর। তৌফিক মাহমুদ, সময় সংবাদ। এবার অন্যান্য খবর। খুব শীঘ্রই দেশে ফিরছেন তারেক রহমান। তিনি দেশে ফিরলে বিএনপি নির্বাচনে প্রায় অর্ধেক কাজই শেষ হয়ে যাবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। কিছু রাজনৈতিক দল নির্বাচন নিয়ে অযাচিতভাবে শঙ্কা সৃষ্টি করছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীয় ঠাকুরগাঁওয়ে আলাদা অনুষ্ঠানে একথা বলেছেন দুই নেতা। সংবিধান সংস্কার, পিআর কিংবা গণপরিষদ নির্বাচন সহ বিভিন্ন ইস্যুতে রাজনৈতিক অঙ্গনের বিতর্ক শেষ হচ্ছে না। নির্বাচনের সময়সীমা নির্ধারণ হলেও নানা ইস্যুতে দলগুলোর মতপার্থক্য থাকায় জটিলতার আশঙ্কা কাটেনি এখনো। রোববার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, দেশের নির্বাচনী আমেজ তৈরি হয়েছে, শিগগিরই ফিরছেন তারেক রহমান। তার ফেরায় বিএনপির নির্বাচনের অনেক কাজই শেষ হয়ে যাবে। এর পথে যারাই কাটা বিছানোর চেষ্টা করবেন তাদের সকলের উদ্দেশ্যে নসিহত হচ্ছে, আমরা এখন নির্বাচনী আবহের মধ্যে আছি। অতি শিগগির আমাদের নেতা জনাব তারেক রহমান বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন। আমরা বিএনপির পক্ষ থেকে সেই দিনই নির্বাচনের অর্ধেক কার্য ইনশাআল্লাহ সমাপ্ত করতে পারবো। এটা কি সারা বাংলাদেশে আমাদের নির্বাচনের প্রচারণা হয়ে যাবে। এদিন ঢাকেশ্বরী মন্দিরে সনাতন হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে যোগ দেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমদ। সাম্প্রদায়িক শক্তি বিনষ্টের চেষ্টা শক্ত হাতে দমন করার হুঁশিয়ারি দেন তিনি। বিভিন্নভাবে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের জন্য কিছু চক্রান্ত গড়ে উঠছে, যার সবকিছুর একটা উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্টের মধ্য দিয়ে আগামী নির্বাচনকে যাতে বাধাগ্রস্ত করতে পারে। কোনো রকমের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের জন্য যারাই চেষ্টা করবে তাদেরকে শক্ত হাতে প্রতিহত করা হবে। ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনস্থল পরিদর্শন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, জাতীয় নির্বাচন নিয়ে কয়েকটি মহল অযথা শঙ্কা সৃষ্টি করছে। দেশের মানুষ তা সমর্থন করবে না, বরং যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। কিছু সংখ্যক ব্যক্তি অথবা রাজনৈতিক দল তারা অযথা অযাচিতভাবে এই শঙ্কা সৃষ্টি করার চেষ্টা করছেন। বাংলাদেশের মানুষ সেই সমস্ত আপনার দূরদর্শনীকে তারা সমর্থন করবে না, যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। সোমবার ঠাকুরগাঁও জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত থাকার কথা রয়েছে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে নির্বাচন। পৃথিবীর কোনো শক্তি তা ঠেকাতে পারবে না, এমনটাই জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ঝটিকা মিছিল ঠেকাতে সরকার নজরদারি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বলেও এ সময় তিনি জানিয়েছেন। বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে প্রেস সচিব আরও বলেন, সরকারের উচ্চ পর্যায়ের বৈঠকে সাম্প্রতিক নানা বিষয়ে হয়েছে আলোচনা। এ অবস্থায় সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখতে রোববার প্রায় 1 ডজন উপদেষ্টা ও সরকারের প্রতিনিধিকে নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠকে বসেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের ব্রিফিং হয়। এ সময় জানানো হয়, রাজবাড়ীর ঘটনায় জড়িত 7 জনকে গ্রেফতার করা হয়েছে, যাদের মধ্যে 2 জন স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। পুলিশ এবং প্রশাসনের গাড়ি ভাঙচুর, মাজার ভাঙচুর, কবর থেকে লাশ উত্তোলন এবং লাশ পড়িয়ে ফেলা, এই 4টা ঘটনার ভিডিও ফুটেজগুলো বিশ্লেষণ করে এ পর্যন্ত 7 জনকে গ্রেপ্তার করা হয়েছে। নিরাপত্তা পরিস্থিতি বিঘ্নিত করতে পরাজিত শক্তি মাঠে নেমেছে জানিয়ে প্রেস সচিব শফিকুল আলম জানান, ঝটিকা মিছিল রোধে নজরদারি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন হবে বলেও জানান তিনি। ফেব্রুয়ারির প্রথমার্ধের মধ্যে নির্বাচন হবে। পৃথিবীর কোনো শক্তি নাই এই নির্বাচন
কে ঠেকাতে পারে। পতিত পরাজিত ফ্যাসিবাদী শক্তি বেপরোয়া হয়ে পড়ছে। এর ফলে তারা দেশের সার্বিক শান্তি শৃঙ্খলা বিনষ্ট করার জন্য, গণতান্ত্রিক অগ্রযাত্রাকে ব্যাহত করার জন্য সকল শক্তি নিয়ে মাঠে নামছে। এটা একটা জাতীয় নিরাপত্তা ইস্যু হয়ে দাঁড়িয়েছে। দেশের সার্বিক নিরাপত্তার সাথে কাউকে ন্যূনতম ছাড় দেওয়া হবে না। পল্লী বিদ্যুৎ সমিতির সমস্যা সমাধানে দুটি কমিটি গঠন করা হয়েছে উল্লেখ করে প্রেস সচিব জানান, বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত বা গ্রাহক সেবা ব্যাহত হলে সরকার কঠিন ব্যবস্থা নিতে বাধ্য হবে। পলিটিক্যাল পার্টিগুলোর সাথে সবসময়। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা। নির্বাচন কমিশনের সংসদীয় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে সরব ব্রাহ্মণবাড়িয়া ও পাবনাবাসী। মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছেন এই দুই জেলার বাসিন্দারাই। নির্বাচন কমিশনের সংসদীয় আসন পুনর্বিন্যাস করায় ফুঁসে উঠেছে ব্রাহ্মণবাড়িয়া ও পাবনাবাসী। সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। সদর ও বিজয়নগর উপজেলা নিয়ে ব্রাহ্মণবাড়িয়া 2 ও 3 আসনের সীমানা পুনর্বিন্যাসের প্রতিবাদে রোববার সকালে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করেন স্থানীয়রা। এরপর সেখানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন তারা। এতে মহাসড়কটির দুই পাশে 20 কিলোমিটার এলাকা জুড়ে আটকা পড়ে অসংখ্য যানবাহন। যানজটে দুর্ভোগে পড়েন পরিবহন যাত্রী ও চালকরা। আন্দোলনকারীরা বলছেন, হরসপুর ইউনিয়নকে পূর্বের অবস্থায় রেখে চান্দুরা ও বুধনন্দীকে ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের সঙ্গে যুক্ত করা হয়, কিন্তু ভৌগোলিক দূরত্ব দাবি করে এই আসনটির সঙ্গে থাকতে চাচ্ছেন না তারা। আগের আসন ব্রাহ্মণবাড়িয়া 3-এ পুনর্বহালের দাবি এলাকাবাসীর। আমাদের দাবি স্পষ্ট, আমরা অখণ্ড বিজয়নগর চাই। এদিকে পাবনা 1 আসনও পুনর্বহালের দাবিতে ঢাকা পাবনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন বেড়া উপজেলার বাসিন্দারা। সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত বন্ধ থাকে যান চলাচল। তারা বলছেন, সম্পূর্ণ অন্যায়ভাবে বেড়া উপজেলাকে আলাদা করে পাবনা 2 আসনের সঙ্গে যুক্ত করা হয়েছে, কিন্তু এই উপজেলার জনগণের ব্যবসা বাণিজ্য সহ নানা কারণে সাথিয়ার সঙ্গে যুক্ত। পুনর্বহল যদি না হয়, পরবর্তী আমাদের যে কাজ এবং রাস্তাঘাট, স্কুল, কলেজ এবং রাস্তা দিয়ে জনগণ যাওয়া বন্ধ করে দেবে। বেড়া সাথিয়া নিয়ে আগে ছিল পাবনা 1 আসন। গত 4 সেপ্টেম্বর পুনর্বিন্যাস করে শুধু সাথিয়া নিয়ে আসনটি ঘোষণা করা হয়, আর বেড়াকে সুজানগরের সঙ্গে যুক্ত করা হয় পাবনা 2 আসনে। কনক আজাদ, সময় সংবাদ। এদিকে আইন মেনে ও নিরপেক্ষতা বজায় রেখে সীমানা পুনর্নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে তিনি আরও বলেছেন, এ নিয়ে আন্দোলন কিংবা কর্মসূচির ভিত্তি নেই বলেও তিনি মনে করেন। কমিশন যেটি করেছে, চুলচেরা বিশ্লেষণ করে চূড়ান্ত গেজেট প্রকাশ করেছে। কমিশন মনে করে সর্বোচ্চ সতর্কতা এবং বিচক্ষণতার মাধ্যমে নিরপেক্ষভাবে এই কাজটি শেষ করেছে। রাতের সময়ে আরও থাকছে। এজলাসে সাংবাদিককে মারধরের দোষ স্বীকার করে ক্ষমা চাইলেন অভিযুক্ত আইনজীবী মাহি। পেশাগত সুরক্ষা নিশ্চিতের দাবিতে গণমাধ্যম কর্মীদের মানববন্ধন। শেখ হাসিনার মামলায় 2 নম্বর সাক্ষী ছিলেন বামপন্থী রাজনীতিক, লেখক ও গবেষক বদরুদ্দিন ওমর। মৃত্যুর আগে ট্রাইব্যুনালের তদন্ত কর্মকর্তার কাছে দেওয়া জবানবন্দিতে তিনি বলেছেন, ভারতের নীলনকশায় নির্মিত শেখ হাসিনার পুরো শাসন আমলে রক্ষা হয়েছিল দিল্লির স্বার্থ। আওয়ামী লীগের কার্যক্রম দেশের রাজনীতি, অর্থনীতি ও সংস্কৃতি বিরোধী। প্রসিকিউশন বলছে, তার জবানবন্দি ট্রাইব্যুনালে গ্রহণ করার আবেদন করা হবে কিনা সে সিদ্ধান্ত নেবেন চিফ প্রসিকিউটর। মৃত্যুর আগে শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে সাক্ষ্য দিতে চেয়েছিলেন লেখক, গবেষক বদরুদ্দিন ওমর। এবছরের 14ই ফেব্রুয়ারি তদন্ত কর্মকর্তার কাছে জবানবন্দিও দিয়েছিলেন তিনি। রেকর্ড করা হয় ভিডিও জবানবন্দিও। এতদিন তার সুস্থতার অপেক্ষায় ছিল প্রসিকিউশন। তদন্ত কর্মকর্তার কাছে 6 পৃষ্ঠার জবানবন্দিতে শেখ হাসিনার দুঃশাসনের নানা চিত্র তুলে ধরেছিলেন বদরুদ্দিন ওমর। বলেছিলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগ শুধু ক্ষমতা থেকেই বিতাড়িত হয়নি, মানুষের বিশ্বাস থেকেও বিতাড়িত হয়েছে। ভারতের সহায়তায় দেশে অন্তর্ঘাতমূলক তৎপরতা চালানোর চেষ্টা করলেও রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের পুনরুত্থান অসম্ভব বলেও ভবিষ্যৎবাণী করে গেছেন তিনি। মুক্তিযুদ্ধের চেতনা ও সাম্প্রদায়িক বয়ানের আড়ালে কর্তৃত্ববাদ ও লুটপাট শেখ হাসিনার শাসনের অন্যতম বৈশিষ্ট্য ছিল বলেও জবানবন্দিতে উল্লেখ করেছেন বদরুদ্দিন ওমর। মুক্তিযুদ্ধের চেতনাকে পারিবারিক সম্পত্তি বানানো হয়েছিল, রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে দুর্নীতিকে সাংগঠনিক নীতি হিসেবে দাঁড় করানো হয়েছিল বলেও জবানবন্দিতে উল্লেখ করেন তিনি।
শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যার মামলায় ২ নম্বর সাক্ষী ছিলেন বদরুদ্দিন ওমর। তদন্ত কর্মকর্তার কাছে দেয়া জবানবন্দিতে তিনি আরও বলেন, ভারতের স্বার্থ রক্ষায় নিয়োজিত ছিলেন শেখ হাসিনা। তার শাসন ব্যবস্থা ছিল ভারতের নীল নকশায় নির্মিত। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রশ্নে জবানবন্দিতে বদরুদ্দিন ওমর বলে গেছেন, দলটির কার্যক্রম দেশের রাজনীতি, অর্থনীতি ও সংস্কৃতি বিরোধী। প্রসিকিউশন বলছে, তদন্ত কর্মকর্তার কাছে দেয়া জবানবন্দিকে সাক্ষ্য হিসেবে গ্রহণে ট্রাইব্যুনালে আবেদন করা হবে কিনা সে সিদ্ধান্ত নেবেন চিফ প্রসিকিউটর। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের ১৯-এর ২ ধারায় যে কোনো সাক্ষী ইনভেস্টিগেশন অফিসারের কাছে সাক্ষ্য প্রদানের পরে ট্রায়াল স্টেজে যদি উনি মারা যান, এটা যদি ট্রাইব্যুনাল নিশ্চিত হন যে উনি মারা গেছেন, তখন প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে এই আয়োর কাছে দেয়া জবানবন্দি ট্রাইব্যুনাল সাক্ষ্য হিসেবে গ্রহণ করতে পারেন, এরকম সুযোগ এই আইনে আছে। কিন্তু প্রসিকিউশন এখনো সিদ্ধান্ত নেয়নি যে আদৌ ওনার সাক্ষ্য এইভাবে ট্রাইব্যুনালে উপস্থাপন করবেন কিনা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্ত কর্মকর্তার কাছে দেয়া জবানবন্দিকে অতীতে সাক্ষ্য হিসেবে গ্রহণের নজির রয়েছে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। ঢাকার সিএমএম আদালতে বিচারকের সামনে সাংবাদিক মারধরের ঘটনায় ক্ষমা চাইলেন অভিযুক্ত আইনজীবী মহিউদ্দিন মাহি। বিকেলে ঢাকা আইনজীবী সমিতির দ্বিতীয় ট্রাইব্যুনালের শুনানিতে বিনা তর্কে দোষ স্বীকার করেন তিনি। এর আগে মারধরের ঘটনায় প্রতিবাদে কারওয়ান বাজারে মানববন্ধন করেন গণমাধ্যম কর্মীরা। বলেন, আদালতে সাংবাদিকের উপর হামলা গণমাধ্যমের স্বাধীনতার উপর আঘাত। ৪ সেপ্টেম্বর দুপুরে ঢাকার সিএমএম আদালতের ম্যাজিস্ট্রেট হাসিবুল্লাহ পিয়াসের আদালতে মারধরের শিকার হন সময় টেলিভিশনের প্রতিবেদক আসিফ মোহাম্মদ সিয়াম। প্রত্যক্ষদর্শীরা জানান, বিচার কাজ শুরুর আগে নিয়ম অনুযায়ী ম্যাজিস্ট্রেট সাংবাদিক ও আইনজীবী ছাড়া সবাইকে এজলাস থেকে বেরিয়ে যেতে বললে হঠাৎ করে মহিউদ্দিন মাহি নামের আইনজীবীর নেতৃত্বে সাংবাদিক আসিফের ওপর হামলা চালানো হয়। এতে শরীরের বিভিন্ন স্থানে আঘাত পান আসিফ। মারধরের ঘটনার মাঝেই এজলাস ছাড়েন ম্যাজিস্ট্রেট। ঘটনার প্রতিবাদে রোববার বেলা ১১টার দিকে রাজধানীর কারওয়ান বাজারে মানববন্ধন করেন গণমাধ্যম কর্মীরা। কর্মসূচিতে বিভিন্ন টেলিভিশন, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। আদালতের ভেতরে বিচারকের সামনে সাংবাদিকের ওপর হামলা গণমাধ্যমের স্বাধীনতার ওপরও আঘাত বলে মনে করেন সাংবাদিকরা। আমরা আসলে এমন দেশ চাইনি যে দেশে সাংবাদিককে মারবে হচ্ছে আইনজীবী এবং সেটি এজলাসের ভিতরে। আজকে আমরা এখানে দাঁড়িয়েছি প্রতিবাদ এবং লজ্জা নিয়ে। আমাদের প্রতিবাদ হচ্ছে গণমাধ্যম কর্মী হিসেবে কেন আমাদের এখনো মার খেতে হচ্ছে। তাকে আইন অঙ্গনে থেকে বহিষ্কার করার জন্য আমি জোর আবেদন করছি। অধস্তন আদালতগুলোতেই এই ধরনের ঘটনা প্রায়ই ঘটছে এবং সবশেষ বৃহস্পতিবার যেটি ঘটলো এটি তো একেবারে ন্যাক্কারজনক ঘটনা। দায়ী আইনজীবীর বিরুদ্ধে দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান গণমাধ্যম কর্মীরা। যখন একজন সাংবাদিকের উপর একজন আইনজীবী হামলা করে, সেটা আসলে আদালতই একজন সাংবাদিকের উপর হামলা করে। দিন শেষে বিচারকের কাছেই বিচার চাই। তো ওনার সামনে এরকম একটা ঘটনা ঘটলো, কিন্তু এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এটা অত্যন্ত লজ্জাজনক। আপনি দিন শেষে আমার কাছে সব খবর চাবেন, আমার দেওয়া খবর নিয়ে আমাকেই আবার জ্ঞান দিবেন, কিন্তু আমি যখন বিপদে পড়বো আপনি কখনোই এসে আমার পাশে দাঁড়াবেন না। কুচক্রির যে কার্যক্রম যা উদ্ভাসিত হয় এই সাংবাদিকদের মাধ্যমে, তারাই সাংবাদিকদেরকে প্রতিহত করার চেষ্টা করে চলেছে প্রতিনিয়ত। এ ঘটনায় দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ঢাকা আইনজীবী সমিতিতে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী আসিফ মোহাম্মদ সিয়াম। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। আন্দোলনে 40 দিন কার্যক্রম বন্ধ থাকলেও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে 5 কোটি টাকার তেল খরচ দেখানো হয়েছে, যার প্রাথমিক সত্যতাও পেয়েছে দুদক। তারা জানিয়েছে, ড্রাইভার থেকে ঊর্ধ্বতন কর্মকর্তা পর্যন্ত দুর্নীতিতে জড়িত। যদিও সংশ্লিষ্ট পরিবহন বিভাগ এ বিষয়ে সদুত্তর দিতে পারেনি। বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে আন্দোলনের কারণে মে ও জুন মাসে 40 দিন নগর ভবনের কার্যক্রম বন্ধ ছিল। দুদকে আসা অভিযোগে বলা হয়, এ সময় অনেক কর্মকর্তা অফিসে না থাকলেও তাদের জন্য বরাদ্দ করা গাড়ির বিপরীতে প্রতিদিন 14 থেকে 15 লিটার তেল খরচ দেখানো হয়েছে। প্রতি মাসের মতো তখনও জ্বালানি খাতে খরচ দেখানো হয় প্রায় 5 কোটি টাকা। রোববার দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে অভিযান চালায় দুদকের সহকারী পরিচালক একরাম হোসেনের নেতৃত্বে 2 সদস্যের একটি দল। এ সময় নথিপত্র জব্দ ও ড্রাইভারদের জিজ্ঞাসাবাদে জ্বালানির বিলে অনিয়মের প্রাথমিক সত্যতা পান তারা। বিলটা যখন প্রাথমিকভাবে জমা দেওয়া হয়, সাবমিট করা হয়, তখন পরিবহন কর্মকর্তারা সেটা অনুমোদন করেন। এভাবে হচ্ছে মানে স্তর বাই স্তর অথবা যেটা বলেন উপর পর্যন্ত সেটা নোটশিট পর্যন্ত অনুমোদন হয়। অনুমোদন হয়ে দেন হচ্ছে বিলটা পাস হয়।
তো প্রাথমিকভাবে মনে হচ্ছে যে এখানে ড্রাইভার থেকে শুরু করে উপরে ঊর্ধ্বতন যারা এখানে রয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তা সবারই একটা যোগসাজশ রয়েছে বলে প্রাথমিক প্রথমে মনে হয়। অভিযানের সময় পরিবহন শাখার মহাব্যবস্থাপককে পাওয়া যায়নি, তবে সহকারী ব্যবস্থাপক জানান গড়মিলের কারণ জানাতে পারবেন কেবল ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। আসলে আমাদের সংশ্লিষ্ট কর্মকর্তা যারা গাড়ি ইউজ করেন, স্যাররা আপনার জ্বালানি ইস্যু করেন, এটা স্যারদের বক্তব্যটা সবচেয়ে জরুরি। আমাদের যতটুকু সম্ভব আমরা যাচাই করি তারপরে বলছি। দুদকের দল জানায় জব্দ করা নথি বিশ্লেষণ করে কমিশনে প্রতিবেদন দাখিল করা হবে, এর ভিত্তিতেই নেওয়া হবে পরবর্তী পদক্ষেপ। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। রাতের সময়ে আরও থাকছে। এশিয়া কাপ খেলতে আরব আমিরাত পৌঁছেছে লিটন দাস সহ 9 ক্রিকেটার। বিমানবন্দর থেকে আবুধাবির পথে টাইগাররা, কাল সন্ধ্যায় আনুষ্ঠানিক অনুশীলন। ইতালিতে মাদক পাচারের অভিযোগে ফেডেক্স কুরিয়ার সার্ভিস থেকে 2 জনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দা বিভাগ। গত 5 সেপ্টেম্বর রাজধানী টঙ্গী এলাকায় অভিযান চালিয়ে কাপড়ে মোড়ানো অবস্থায় 6 কেজি 44 গ্রাম কিটামিন জব্দ করা হয়। ডিএনসিসির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, একটি চক্র আন্তর্জাতিক কুরিয়ার সার্ভিস ব্যবহার করে মাদক পাচার করছিল। ঢাকা মহানগর গোয়েন্দা ইউনিটের অভিযানে চাঁদপুরের মতলব উত্তর এলাকা থেকে মাসুদুর রহমান জিলানি নামে একজনকে গ্রেফতার করা হয়। পরে এই চক্রের অন্যতম হোতা আরিফুর রহমানকে ফরিদপুর থেকে আটক করা হয়। কূটনৈতিক দক্ষতার অভাবে ঝুলে আছে রোহিঙ্গা প্রত্যাবাসন, এমনটাই বলছেন বিশ্লেষকরা। তাদের মতে সংকট সমাধানে জাতিসংঘ সাধারণ অধিবেশনের ফাঁকে হতে যাওয়া উচ্চ পর্যায়ের সম্মেলন বাংলাদেশের সামনে বড় সুযোগ। এছাড়াও ডিসেম্বরে কাতারেও হওয়ার কথা রয়েছে আরেকটি বৈঠক। ফারুক ভুঁইয়া রবিনের রিপোর্ট। সাম্যর বছর ঈদের সময় যেন অনারার বাড়িতে তাই জাতিসংঘ মহাসচিবকে পাশে রেখে গত রোজায় আত্মবিশ্বাসের সঙ্গে এমন কথা শুনিয়েছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। আরও একটি ঈদ আসতে বাকি আর 6 মাস, কিন্তু এ সময়ের মধ্যে নিজ ভিটেমাটিতে সত্যিই কি ফেরানো যাবে রোহিঙ্গাদের? সম্প্রতি কক্সবাজারে রোহিঙ্গা বিষয়ক অংশীজন সংলাপে নিরাপদ টেকসই প্রত্যাবাসনে 7 দফা প্রস্তাব তুলে ধরেন ডক্টর ইউনূস। বিশ্লেষকরা মনে করেন, বৈশ্বিক নানা ঘটনা প্রবাহে চাপা পড়া রোহিঙ্গা ইস্যুকে আন্তর্জাতিক পরিসরে আবারও জাগিয়ে তুলতে ভূমিকা রাখবে এই 7 দফা। মোবিলাইজেশনটা লোকগুলো যাওয়ার জন্য আমরা কি করতে পারবো, অথবা যে ভূরাজনীতির কারণে এটা আটকা আছে সেই জায়গাটায় আমরা কোনো জটটা ছাড়াতে পারলাম কিনা, সেখানে তো কোনো পরিবর্তন লক্ষ্য করছি না। আপাতদৃষ্টিতে মনে হয় যে আমাদের ফরেন পলিসি আগেও যেরকম ছিল কিছুটা সেরকমই। একটি দাবি যেটা বলা হয়েছে রোডম্যাপের ব্যাপারে, এছাড়া বাকিগুলো আমরা অতীতেও শুনেছি। এটাকে একটু বলা যেতে পারে রিইনফোর্স করা। কক্সবাজারে অংশীজন সংলাপের ধারাবাহিকতায় জাতিসংঘের আয়োজনে 30 সেপ্টেম্বর নিউ ইয়র্কে হতে যাচ্ছে রোহিঙ্গা বিষয়ক উচ্চ পর্যায়ের সম্মেলন। আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন, স্বেচ্ছায় নিরাপদ প্রত্যাবাসনের অনুকূল পরিবেশ তৈরি সহ সংকটের সামগ্রিক পর্যালোচনা এই সম্মেলনের লক্ষ্য। এছাড়া ডিসেম্বরে কাতারেও আরেকটি বৈঠক হওয়ার কথা রয়েছে। বিশ্লেষকরা মনে করেন, কূটনৈতিক দক্ষতা দেখাতে পারলে উচ্চ পর্যায়ের এইসব সম্মেলন হতে পারে রোহিঙ্গা সংকট সমাধানের বড় সুযোগ। আমাদের যারা স্টেক হোল্ডার, যাদের সাথে আমাদের কাজ করা প্রয়োজন, তারা কিভাবে দেখছেন সেটাও তাদের সাথে সংযুক্ত হয়ে বুঝতে চেষ্টা করতে হবে, তবেই আপনি পরিবর্তন আশা করতে পারেন। প্রত্যাবাসনটা কিন্তু একটা অংশ। মিয়ানমারের অবস্থার একটা পরিবর্তন হতে হবে, যে তারা রোহিঙ্গাদেরকে তাদের নিজেদের নাগরিক হিসেবে গ্রহণ করার জায়গাটা তৈরি হতে হবে। এদিকে গত সপ্তাহে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর সাবেক ও বর্তমান আইন প্রণেতাদের প্ল্যাটফর্ম এপিএইচআর প্রতিনিধিরা। বৈঠকে রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ, চীন ও আসিয়ানভুক্ত দেশগুলোর সমন্বয়ে আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের প্রস্তাব দেন তারা। ফারুক ভুঁইয়া রবিন, সময় সংবাদ, ঢাকা। এবার দেখে নেব এখনকার বাতাসের মানসূচক। বায়ুমান বিষয়ক সংস্থা আইকিউএয়ারের সূচক অনুযায়ী বাংলাদেশে এখনকার বাতাসের মান: ঢাকা বিভাগের বায়ুর মান 121, যা সহনীয়, বাতাসের আর্দ্রতা 72%। চট্টগ্রাম বিভাগে বায়ুর মান 59, যেটি সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 83। রাজশাহী বিভাগে বায়ুমান 87, এটিও সন্তোষজনক, আর্দ্রতা 75। সিলেট বিভাগে বায়ুর মান 124, যা সহনীয়, বাতাসের আর্দ্রতা 79। খুলনা বিভাগের বায়ুর মান 69, এটি সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 75।
বরিশাল বিভাগে বায়ুর মান 61, এটিও সন্তোষজনক, আর্দ্রতা 77%। রংপুর বিভাগের বায়ুমান 90, যা সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 66। ময়মনসিংহ বিভাগের বায়ুর মান 76, এটিও সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 76%। সারা দেশে বায়ুর মান সবচেয়ে ভালো চট্টগ্রামে 56 আর সবচেয়ে খারাপ সিলেটে 124। অবশেষে পদত্যাগ করলেন জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা। রোববার লিবারেল ডেমোক্রেটিক পার্টির সভাপতির পদ ছাড়ার ঘোষণা দিয়েছেন তিনি। এ সময় বিভিন্ন খাতে নিজের ব্যর্থতার কথাও স্বীকার করেন শিগেরু। জানিয়েছেন দল ভাঙার ঝুঁকি এড়াতেই তার এমন পদক্ষেপ। গত বছরের অক্টোবরে লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি সভাপতি পদে আসীন হন শিগেরু ইশিবা। জাপানের প্রধানমন্ত্রী হিসেবে 1 বছরেরও কম সময়ে তার নেতৃত্বে জোট সরকার হারায় 2 কক্ষেরই সংখ্যাগরিষ্ঠতা। এ পরিস্থিতিতে শনিবার রাতে সাবেক প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা ও কৃষিমন্ত্রী শিনজিরো কোইজুমির সঙ্গে বৈঠকের পর এলডিপি সভাপতি পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন ইশিবা। দলের ভেতর ক্রমবর্ধমান বিভাজন ঠেকাতেই তাকে পদত্যাগে রাজি করানো হয়। এরই ধারাবাহিকতায় রোববার প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন শিগেরু ইশিবা। এ সময় জুলাইয়ের নির্বাচনে উচ্চকক্ষে তার দল পিছিয়ে পড়ার দায় নিজের মাথায় তুলে নেন তিনি। এলডিপি প্রধান হিসেবে প্রত্যাশা পূরণ করতে না পারার জন্য গভীর অনুশোচনা প্রকাশ করেন। পাশাপাশি পরবর্তীতে লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্সিয়াল নির্বাচনে অংশ না নেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি। এদিন যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক ইস্যুতে ইশিবা জানান, চুক্তি বাস্তবায়নই ছিল তার প্রধান লক্ষ্য। তবে প্রেসিডেন্ট ট্রাম্প গাড়ি আমদানির শুল্ক কমানোর ঘোষণা দিলেও ওষুধ ও সেমিকন্ডাক্টর খাত নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। ফলে নতুন নেতৃত্বের সামনে রাজনৈতিক অনিশ্চয়তার পাশাপাশি অর্থনৈতিক চাপও বহাল থাকছে। উত্তরসূরির প্রতি তাই যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক জোরদার করার আহ্বান জানান তিনি। এখন আলোচনায় আসছে সম্ভাব্য উত্তরসূরি। একদিকে আছেন কনজারভেটিভ নেতা সানায়ে তাকাইচি, যিনি গতবার রান অফে ইশিবার কাছে হেরে গিয়েছিলেন। অন্যদিকে আছেন তরুণ কৃষিমন্ত্রী শিনজিরো কোইজুমি। বিশেষজ্ঞদের মতে তাকাইচির বিস্তৃত ব্যয়নীতি ও সুদের বিষয়ে সতর্ক অবস্থান আন্তর্জাতিক বাজারে প্রভাব ফেলতে পারে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। শুরু হয়েছে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে এটি দেখা যাবে। বিশেষ এই গ্রহণকে বলা হচ্ছে সুপার ব্লাড মুন, যা সাধারণ চাঁদের তুলনায় বড় ও উজ্জ্বল দেখাবে। মোট 7 ঘন্টা 27 মিনিট এটি স্থায়ী হবে। সূর্য, পৃথিবী ও চাঁদ একই সরল রেখায় থাকায় পৃথিবীর ছায়া চাঁদের ওপর পড়ে, ফলে চাঁদকে গাঢ় লাল রঙের দেখায়। ভারত ও চীন ও অস্ট্রেলিয়ার পশ্চিমাঞ্চল এবং আফ্রিকার কিছু অংশ থেকে গ্রহণটি স্পষ্টভাবে দেখা যাবে। আকাশ পরিষ্কার থাকলে বাংলাদেশ থেকেও এটি দেখা যাবে। এবার খেলার খবর। এশিয়া কাপ খেলতে সংযুক্ত আরব আমিরাত পৌঁছেছে প্রথম ধাপে দেশ ছাড়া জাতীয় দলের ক্রিকেটাররা। 2 ধাপে ইউএই যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। সকালে অধিনায়ক লিটন দাস সহ 9 ক্রিকেটার ও 4 কোচিং স্টাফ ঢাকা ছেড়ে যান। স্থানীয় সময় দুপুরে দুবাই পৌঁছে টাইগাররা। বিমানবন্দরে আনুষ্ঠানিকতা শেষ করে সেখান থেকে সরাসরি আবুধাবি চলে যান তারা। বাংলাদেশের গ্রুপ পর্বের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে। আজ দলের কোনো কার্যক্রম নেই। দিনের বাকি সময়টা বিশ্রামেই কাটাবেন ক্রিকেটাররা। কাল থেকে শুরু হবে এশিয়া কাপের প্রস্তুতি। স্থানীয় সময় রাত 8টায় আবুধাবিতে অনুশীলন করার কথা রয়েছে ক্রিকেটারদের। 11 সেপ্টেম্বর নিজেদের প্রথম ম্যাচে হংকংয়ের মুখোমুখি হবে বাংলাদেশ দল। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। পাল্টাপাল্টি অভিযোগে ডাকসু নির্বাচন ঘিরে উত্তাপ। শিক্ষার্থীদের বাড়িতে গিয়ে ভোট চাওয়ায় ক্ষোভ। ইশতেহার বাস্তবায়নের শপথ ছাত্র দলের। জাল ভোট ঠেকাতে সতর্ক প্রশাসন। ভোট নিয়ে অযাচিতভাবে শঙ্কা সৃষ্টি করছে কিছু রাজনৈতিক দল। বলছে বিএনপি, ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন ঠেকাতে পারবে না পৃথিবীর কোনো শক্তি, জানালেন প্রেস সচিব। এবং সংসদীয় আসন বিন্যাসের প্রতিবাদে 2 জেলায় বিক্ষোভ। ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়ক অবরোধ, পাবনায়ও আন্দোলন। নিয়ম মেনেই পুনর্নির্ধারণের দাবি ইসির। এই ছিল রাতের সময়। সঙ্গেই থাকুন সময়।